বাংলায় কোনোদিন রাজা রানীর অভাব হয়নি। রাজার সঙ্গে রানীরাও নিজেদের কৃতিত্বে ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নিতে পেরেছেন। তেমন এক নাম হলো রানী ভবানী। রানী রাসমণির নাম জানেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে রানী ভবানী জমিদার পত্নী হওয়া সত্ত্বেও দান ধ্যান পুণ্যকর্মে স্বামীকে ছাপিয়ে কিংবদন্তি হয়ে রয়ে গিয়েছেন, কিন্তু অনেকেই তার কথা জানেন না। ইংরেজরা রানী ভবানীকে একেবারেই পছন্দ করত না, কারণ সিরাজের সঙ্গে যুদ্ধে রানী তাদের সমর্থন করেননি। একটা সময় নবাব সিরাজও চেয়েছিলেন রানীকে উৎখাত করতে। অবশ্য রানীর দেওয়ান দয়ারাম ঠান্ডা মাথায় সেই চেষ্টা সামাল দিয়েছিলেন। রানী অকারণে বীরত্ব প্রদর্শন না করে শান্তিতে জমিদারি চালাতে চেয়েছিলেন, চাইতেন সবাইকে নিয়ে চলতে। দয়ারামকে নির্দেশ দিয়েছিলেন অকারণে খাল কেটে কুমির না আনতে। আজকের বাংলাদেশে রাজশাহী বিভাগের একটি কসবার নাম ছিল ছাতিগ্রাম। এখানে জমিদার ছিলেন আত্মারাম চৌধুরী, তাঁর দয়াবতী কন্যা ভবানী। ভবিষ্যতে রানী ভবানী নামে বিখ্যাত হয়ে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিয়েছেন। আবার নাটোর রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা, সে রামজীবনের পুত্রবধূ হিসেবে ভবানী নাটোরের বিখ্যাত রানী নামে পরিচিত। ছাতিমগাঁয়ের আত্মারাম চৌধুরী কস্তুরী দেবীর মেয়ে ভবানীর সঙ্গে মহাসমারোহে বিয়ে হয়েছিল নাটোরের জমিদার রামকান্ত রায়। রামজীবন প্রয়াত হলে তাঁর দত্তক পুত্র রামকান্ত জমিদারের অধিকারী হলেন। সুনামের সাথে রামকান্ত জমিদারি করেছিলেন, কিন্তু অপুত্রক অবস্থায় প্রয়াত হয়েছিলেন। ভবানীর স্বামী চলে গিয়েছিলেন বিপুল সম্পত্তির অধিকারিণী করে। কতই বা তার বয়স তখন সবে 32টি বসন্ত পার করেছেন। জমিদার গিন্নি থেকে ভবানী রানী হয়ে ওঠার পথটা অনেকটাই দীর্ঘ ছিল। ভবানী ও রামকান্তে 3 সন্তানের মধ্যে শুধু মেয়ে তারা সুন্দরী বাদে 2 ছেলে খুব ছোটবেলাতেই মারা যায়। একটিমাত্র শিশুকন্যাকে অবলম্বন করে স্বামীর সম্পত্তি বুকে আগলে রেখেছিলেন তিনি। বিপুল জমিদারিতে আয় বছরে 1.5 কোটি। নবাবকে দিতে হতো 70 লাখ টাকা, বাকি অর্থ ব্যয় করতেন প্রজার প্রতিপালনে। জনগণের মঙ্গলের জন্য সর্বদা মোটা অর্থ বরাদ্দ করতেন। নিজের জীবনযাপন অবশ্য সাধারণ মতো ছিল। 12,000 বর্গমাইলের জমিদারি ছিল রানী ভবানী। আয়তনে বাংলার প্রথম না হলেও দ্বিতীয় স্থানে অবশ্যই ছিল। রানী ভবানীকে বলা হতো অর্ধবঙ্গেশ্বরী। অক্ষয় কুমার মৈত্র রানী ভবানীকে নিয়ে প্রচুর গবেষণা করেছেন। ঐতিহাসিক দুর্গাদাস লাহিড়ী তাঁর জীবন অবলম্বন করে একটি উপন্যাস লিখেছেন। শুধু জমিদারি চালিয়ে জীবন শেষ হয়নি ভবানী। সুদূর কাশীতে স্থাপন করেছিলেন ভবানীশ্বর শিব মন্দির। কোশী দুর্গাবাড়ি, দুর্গাকুণ্ডু, কুরুক্ষেত্রতলা তাঁর কীর্তির স্মারক। কাশীতে একটি পাথরের চৌবাচ্চায় প্রতিদিন 8 মণ ছোলা ভিজিয়ে আগন্তুকদের খাওয়াতেন। কত নতুন পথ তৈরি ও সংস্কার করা, কত মন্দিরে নিত্যদেব সেবার বন্দোবস্ত, কত জলের পুকুর খনন। রানী ভবানীর কীর্তির সব কথা হয়তো আজও আমাদের অজানা। হাওড়া শহর থেকে কাশীধাম পর্যন্ত সুবিস্তৃত রাস্তাটি রানী ভবানীর নির্মিত। বর্তমানে বোম্বে রোড নামে পরিচিত সেই রাস্তার বৃহৎ অংশবিশেষ। হাওড়ার প্রাচীন অধিবাসীরা একে বেনারস রোড বা রানী ভবানী রোড নামে চিনতেন। কথিত আছে মুর্শিদাবাদ জেলার বড়নগরকে কাশীধামের সমপর্যায়ে পরিণত করতে চেয়েছিলেন রানীমাই। সেখানে অনেক মন্দির স্থাপন করেছেন, সব মিলিয়ে 112টি শিব মন্দির, তবে অধিকাংশই ভাগীরথীর গর্ভে বিলীন হয়েছে। রানী ভবানীর প্রতিষ্ঠিত 4 বাংলার মন্দির নির্মাণে সেই সময় ব্যয় হয়েছিল প্রায় 12 লক্ষ টাকা। ইংরেজরা কোনোদিন রানী ভবানীকে ভালো চোখে দেখেননি। ওয়ারেন হেস্টিংস রানীর প্রসাদ অবরোধ করে জুলুম করে 22 লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। রানী অবশ্য ততদিনে বৈরাগ্যের পথে ধর্মকর্ম নিয়ে জীবন কাটানো স্থির করলেন। ধান ধানে পুনর্জন জীবনের ব্রত হয়ে দাঁড়ালো। জমিদারি রক্ষায় যে কূটবুদ্ধি প্রয়োজন রানী ভবানীর কার্যকলাপে তেমনভাবে পরিলক্ষিত না হলেও অন্য অনেক বিষয়ে তিনি যথেষ্ট বিচক্ষণ ছিলেন। কন্যা তারা সুন্দরীর কাছে গঙ্গা তীরবর্তী বড়নগরেই প্রায় লোকচক্ষুর আড়ালে তার জীবনাবসান হয়। সেই তারিখ সঠিক জানা না গেলেও সালটি ছিল 1200 বঙ্গাব্দ। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা অজানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।